আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে আপনাদের সাথে আছে আমি নবনীতা। বিস্তারিত সংবাদে শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনাম। 12 ফেব্রুয়ারি জনগণকে সঠিক সিদ্ধান্ত নিতে তারেক রহমানের আহ্বান, ক্ষমতায় গেলে ঢাকাকে নিরাপদ শহর হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি। ক্ষমতায় গেলে মিথ্যা আশ্বাস না দিয়ে জনগণের পাহারাদার হবেন বলে জামায়াত আমিরের অঙ্গীকার, দেশ গড়তে 5 বছর যথেষ্ট বলে আশ্বাস। নারীর ক্ষমতায়ন ছাড়া দেশের উন্নয়ন অসম্পূর্ণ বলেছেন জুবায়েদা রহমান, রাজনীতিতে নারীর গুণগত অংশগ্রহণ বাড়াতে জাইমা রহমানের তাগিদ। এবং ভ্যালেরি টেইলরের জন্মদিনে সিআরপি প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের সেবা মাতা ভ্যালেরি অ্যান্ড টেইলর অ্যাওয়ার্ড প্রবর্তন, প্রথমবার ভূষিত ডাক্তার জেসন ও ডাক্তার মেরিন ডে। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাচ্ছে পুরো সংবাদে। শুরুতে ইস্পাহানি মির্জাপুর জাতীয় সংসদ নির্বাচন 2026। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশকে পুনর্গঠন আর মানুষের ভাগ্যোন্নয়নই বিএনপির মূল লক্ষ্য। রাজধানীতে নির্বাচনী জনসভায় তিনি সবাইকে 12 ফেব্রুয়ারি সঠিক সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, আইন শৃঙ্খলা রক্ষা আর দুর্নীতি দমন বিএনপির প্রধান অগ্রাধিকার। নিজের ও দলের জন্য ভোট চেয়ে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে ঢাকাকে একটি নিরাপদ শহর গড়ে তুলবেন। মনির হোসেনের ভিডিও চিত্রে আরও জানাচ্ছেন রাহুল রায়। সিলেটে নির্বাচনী জনসভা শুরুর পর থেকে সারা দেশেই জনসভা করেছেন, চেয়েছেন ধানের শীষের জন্য ভোট। এবার বিএনপি চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনী সমাবেশ শুরু করলেন রাজধানীতে। নিজ আসন ঢাকা 17 টিসিবি চত্বরে পথসভা দিয়ে শুরু করেন দিনের কর্মসূচি। ঢাকা 17তেই নয়, আমরা সমগ্র ঢাকা শহরে অন্তত 40টি খেলার মাঠ তৈরি করব ইনশাআল্লাহ, যাতে করে আমাদের সন্তানেরা খোলা মাঠে খেলাধুলা করতে পারে। বিএনপি সরকার গঠন করলে আমরা মানুষের বসবাসের জন্য, চলাচলের জন্য এই এলাকার রাস্তার প্রসার ঘটাবো ইনশাআল্লাহ। সেখান থেকে তিনি রওনা হন ঢাকা 16 আসনে নির্বাচনী সমাবেশের উদ্দেশ্যে। গত 22 জানুয়ারি সিলেট থেকে নির্বাচনী যাত্রা শুরু করেছিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সারা দেশ চষে বেরিয়ে নির্বাচনী প্রচারণার শেষ পর্যায়ে রাজধানীতে শুরু করলেন ছুটে চলা। প্রতিটি সমাবেশেই প্রতিটি অঞ্চলের উন্নয়নে পরিকল্পনার কথা তুলে ধরেছেন তারেক রহমান। রাজধানীবাসীকেও একটি সুন্দর আর নিরাপদ শহর গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। একই সঙ্গে সেই প্রতিশ্রুতি পূরণের জন্য সবাইকে ধানের শীষের কথা মনে করিয়ে দিয়েছেন তিনি। রাজধানীর পল্লবীতে ঢাকা 16 ধানের শীষের প্রার্থী আমিনুল হককে পরিচয় করিয়ে দিয়ে সমাবেশে বক্তব্য রাখেন তারেক রহমান। আমরা দেখেছি মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতি হয়েছে, কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি। কিছু সংখ্যক মানুষের ভাগ্যের পরিবর্তন হয়েছে। প্রিয় ভাই বোনেরা, আজ সময় এসেছে দেশ এবং দেশের মানুষের আমাদেরকে ভাগ্যের পরিবর্তন করতে হবে। এই দেশকে পুনর্গঠন করা, এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করা, এটি হবে আমাদের একমাত্র সামনের লক্ষ্য। নির্বাচনে জয়ী হলে নিরাপদ বাংলাদেশ গড়ে তোলার কথা বলেন তারেক রহমান। যে কোনো মূল্যে আমাদের যত পরিকল্পনা আমরা করেছি সেগুলোকে বাস্তবায়নের জন্য, সেগুলোর সুফল যাতে জনগণের ঘরে পৌঁছতে পারে, তার জন্য আমরা দুর্নীতি এবং আইন শৃঙ্খলা রক্ষা যে কোনো মূল্যে জনগণের জন্য, এই দেশের জন্য আমরা নিশ্চিত করব। এটি আমাদের সর্বোচ্চ সিদ্ধান্ত। সেখানে শহীদ পরিবারদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন বিএনপি চেয়ারম্যান। এরপর ঢাকা 15 শফিকুল ইসলাম খান মিল্টন ও ঢাকা 14 আসনে সানজিদা ইসলাম তুলির নির্বাচনী জনসভায় তাদের জন্য ভোট চান তারেক রহমান।
13 তারিখ থেকে তুলি বিজয় হয়ে আসলে 13 তারিখ থেকে তুলি থাকবে এই এলাকার মানুষের পাশে। রাতে ঢাকা 13-র ববি হাজ্জাজের আসনের শ্যামলী মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন তারেক রহমান। এই ধানের শীষ তুলে দিয়ে যাচ্ছি আনুষ্ঠানিকভাবে। ববি হাজ্জাজকে আপনারা 12 তারিখ পর্যন্ত দেখে রাখবেন। 13 তারিখ থেকে এই এলাকার মানুষ তাদের বিপদ আপদ এবং এলাকার সমস্যা তারা উনি দেখে রাখবেন। রাজি আপনারা? রাজি। এরপর ঢাকা 11-র এম.এ. কাইয়ুম ও ঢাকা 12-র সাইফুল হকের নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। জনাব সাইফুল হকের হাতে কোদাল মার্কা তুলে দিয়ে যাচ্ছে। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। আগামী 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জয়যুক্ত হলে শহীদ পরিবারদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন সহ স্ব এলাকার গ্যাস সমস্যা, রাস্তাঘাট সংস্কারের পাশাপাশি সেখানকার মানুষদের মূল সমস্যাগুলো সমাধানে 13 ফেব্রুয়ারি থেকেই কাজ করবে বিএনপি। এমন আশ্বাস দিয়েছেন রাজধানীতে বিএনপির 5 আসনের প্রার্থীরা। মির্জা ইমতিয়াজ জানাচ্ছেন। ঢাকা 11, 13, 14, 15 ও 16 আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের জনসভায় যোগ দিয়ে তাদের জন্য ধানের শীষে ভোট চেয়েছেন দলের চেয়ারম্যান ও ঢাকা 17 আসনের প্রার্থী তারেক রহমান। রোববার পল্লবী, মিরপুর, শ্যামলী ও বাড্ডার জনসভায় উপস্থিত ভোটারদের মধ্যে দেখা যায় নির্বাচনকে ঘিরে নানা প্রত্যাশা। বাংলাদেশকে টিকিয়ে রাখতে হলে জনাব তারেক রহমানকে আমরা ভবিষ্যতে প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাই। 17 বছর ছিল না, এখন আমরা চাই বিএনপি আসুক। আর বিএনপি আসলে আমরা মনে করি সব দিকটা ভালো পাবো। পল্লবীতে বিএনপির জনসভায় তারেক রহমান যোগ দিলে তার কাছে উর্দু ভাষীদের শান্তিতে বসবাস করা সহ তাদের অধিকার রক্ষার অনুরোধ জানিয়েছেন ঢাকা 16 আসনের প্রার্থী আমিনুল হক। আল্লাহ যদি আমাকে কবুল করে আপনি আমার এই এলাকার অসহায়, নিম্ন, মধ্যম এবং উর্দুভাষীদের জন্য কিছু দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখবেন। এরপর মিরপুর 10-এ ঢাকা 15 আসনের প্রার্থী শফিকুল ইসলাম খান মিল্টন ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান। পরে সন্ধ্যায় ঢাকা 14 আসনের বিএনপি প্রার্থী সানজিদা ইসলাম তুলি বলেন, তার আসনের প্রতিটি রাস্তার সংস্কার, ড্রেনেজ ব্যবস্থা সহ মাদক, সন্ত্রাস, চাঁদাবাজির বিরুদ্ধে কার্যকরী উদ্যোগ নেওয়া হবে। আজ বাংলাদেশ এক কঠিন সময় পার করছে। এই সংকট থেকে উত্তরণের জন্য প্রয়োজন সৎ নেতৃত্ব, সাহসী সিদ্ধান্ত এবং জনগণের প্রতি দায়বদ্ধতা। সেই নেতৃত্বের দিক নির্দেশনা দিচ্ছেন আমাদের সকলের প্রাণপ্রিয় নেতা বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান। রাতে শ্যামলী ক্লাব মাঠে ঢাকা 13 আসনের জনসভায় তারেক রহমান যোগ দিলে ববি হাজ্জাজ বলেন, বিএনপি নেতৃত্বে এলে প্রান্তিক ও প্রত্যন্ত মানুষের পাশে দাঁড়াবে, গ্যাসের সমস্যা নির্মূল করবে বিএনপি। 24 এলাকায় থাকবে 24/7 অভিযোগ গ্রহণ। নিশ্চিত করব কারো পরিচয় বড় কথা নয়, আইন শক্তভাবে মানা হবে। এখানে সাতারকুলে ঢাকা 11 আসনে বিএনপির জনসভায় যোগ দিয়ে এই আসনের প্রার্থী কাইয়ুম আহমেদকে ভোট দিতে আহ্বান জানান তারেক রহমান। মির্জা ইমতিয়াজ, চ্যানেল আই, ঢাকা। এবারে আকিজ ইস্পাত ভোটের হিসাব 360। দেশের ভাগ্য গড়তে 5 বছর যথেষ্ট সময় মন্তব্য করে জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, সরকার গঠন করতে পারলে মানুষের পাহারাদার হয়ে কাজ করবেন। তিনি মনে করেন 12 ফেব্রুয়ারি চাঁদাবাজদের বিরুদ্ধে জনগণ লাল কার্ড দেখাবে। রাজধানীর বাড্ডায় 11 দলীয় জোটের নির্বাচনী জনসভায় জামায়াত আমির বলেন, তরুণরা দেশকে এগিয়ে নেবে। শাকের আদনান জানাচ্ছেন। রাজধানীর বাড্ডায় ডিআইটি প্রজেক্ট খেলার মাঠে 11 দলীয় জোটের নির্বাচনী জনসভা। ঢাকা 11 আসনে 11 দলীয় জোটের প্রার্থী ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের জন্য ভোট চাওয়ার পাশাপাশি গণভোটে হ্যাঁ এর পক্ষে থাকার আহ্বান জানান বক্তারা। দেশ ও জাতির স্বার্থে 11টি রাজনৈতিক দলের অনেক ত্যাগের মধ্য দিয়ে যে ঐক্য সাধিত হয়েছে, সেই ঐক্যকে বিজয়ী করে আনতে হবে।
এই বাড্ডার রোডে, এই রামপুরা ব্রিজে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, মাদ্রাসার শিক্ষার্থীরা এবং এলাকাবাসীর সম্মিলিত প্রতিরোধে ফ্যাসিস্টরা পিছু হটতে বাধ্য হয়েছিল। আয়োজনে প্রধান অতিথি জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান প্রতিশ্রুতি দেন, ক্ষমতায় গেলে চাঁদাবাজ ও দুর্নীতিমুক্ত দেশ গড়ার কাজ করবেন তিনি। জনগণ দুর্নীতিকে লাল কার্ড দেখাবে, জনগণ চাঁদাবাজদেরকে লাল কার্ড দেখাবে, জনগণ মামলাবাজদেরকে লাল কার্ড দেখাবে, জনগণ দখলদারদেরকে লাল কার্ড দেখাবে, জনগণ আধিপত্যবাদের গুলামদেরকে লাল কার্ড দেখাবে। নতুন ও সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠায় তরুণদের এগিয়ে আসার আহ্বান জানান জামায়াতের আমির। 5 আগস্ট যে আকাঙ্ক্ষা নিয়ে রক্ত দিয়েছিল আমাদের সন্তানেরা, ভাইয়েরা, বোনেরা, শিশু, বৃদ্ধ, আবাল বনিতা, ওই রক্তের ঋণ পরিশোধ করার দিন হলো 12 তারিখ। এই রক্তের সাথে যারা বেইমানি করবে, ইতিহাস তাদেরকে ক্ষমা করবে না। সারা বাংলাদেশ এখন জেগে উঠেছে। তরুণ যুবকেরা তাদের দৃষ্টিভঙ্গি জানিয়ে দিয়েছে, তারা বলে দিয়েছে আমরা পুরোনো বন্দোবস্তে আর নাই। নির্বাচনে জয়ী হতে পারলে ঘরে বাইরে কর্মক্ষেত্রে নারীদের সম্মানিত ও নিরাপত্তা দেওয়ার কথাও বলেন ডাক্তার শফিকুর রহমান। শাকির আদনান, চ্যানেল আই, ঢাকা। নারীর ক্ষমতায়ন ছাড়া দেশের উন্নয়ন অসম্পূর্ণ বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। গুলশানে একটি মতবিনিময় সভায় তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে সবার আগে দেশের স্বার্থ নিশ্চিত করা হবে। নারী উন্নয়ন সহ নির্বাচনী ইশতেহার পুঙ্খানুপুঙ্খভাবে পূরণের চেষ্টা করবে বিএনপি। শহীদুল্লাহ রাজু জানাচ্ছেন। গুলশান বনানী বাড়িধারা সোসাইটি নারী প্রতিনিধিদের সাথে গুলশান সোসাইটি লেক পার্কে মতবিনিময় সভা। সভার প্রধান অতিথি বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। দেশ ও জাতির এই ক্রান্তি লগ্নে আমরা আজ সকলেই নিজ নিজ ক্ষেত্রে অবদানের মাধ্যমে বাংলাদেশের নারীদের শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানে ব্যবস্থা করতে চেষ্টা করতে পারি। দেশের উন্নয়ন নারীর ক্ষমতায়ন ছাড়া অসম্পূর্ণ। আমাদের পরিকল্পনার মধ্যে আছে প্রত্যেকটি উপজেলা হেলথ কমপ্লেক্সে নিরাপদভাবে জন্ম দেওয়ার ব্যবস্থা থাকবে। মা ও শিশুর পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবার দিকে খেয়াল রাখতে হবে। বাল্য বিবাহ প্রতিরোধ, নিরাপদ আবাসন, নিরাপত্তা, 6 মাসের মাতৃত্বকালীন ছুটিসহ সব সমস্যা সমাধানের কথা বলেন তিনি। সুপরিকল্পিত রাজনৈতিক পরিকল্পনার মাধ্যমে অবশ্যই সমস্যার সমাধান সম্ভব। আজ আমাদের বহু আলোচকবৃন্দ, আমার সহ আলোচকবৃন্দ বিভিন্ন সমস্যার কথা জানিয়েছেন এই এলাকার। আমরা শুনেছি, আমরা সবাই জানি, এবং পরিবেশ সম্পর্কে, পরিবহন খাতে ট্রাফিক জ্যাম সম্পর্কে আরও বিভিন্ন সমস্যার সুনির্দিষ্ট সমাধান সুপরিকল্পিতভাবে উপস্থাপন করা হয়েছে আমাদের ইশতেহারে। নারীদের স্নাতক পর্যন্ত শিক্ষা নিশ্চিতের প্রতিশ্রুতি দেন জুবাইদা রহমান। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। সকলের অংশগ্রহণে নতুন বাংলাদেশ গড়তে নারী পুরুষের সমান অধিকার নিশ্চিত করার তাগিদ দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জায়মা রহমান। উইমেন ইন ডেমোক্রেসি উইন্ড আয়োজিত গোলটেবিল বৈঠকে তিনি বলেন, রাজনৈতিক দলগুলোকেই নারীদের নিরাপত্তার দায়িত্ব নিতে হবে। সাদি মাহমুদ জানাচ্ছেন। বলভোগিনী আমরা আসবাব নই, বলকন্যে আমরা গণতান্ত্রিক সংগ্রাম থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনার বিভিন্ন ক্ষেত্রে নারীদের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরতে উইমেন ইন ডেমোক্রেসির আয়োজনে BIISS অডিটোরিয়ামে গোলটেবিল বৈঠক। আলোচনায় অংশ নেন সমাজের বিভিন্ন পর্যায়ের নারীরা। বক্তারা বলেন, বর্তমানে নারীদের নিয়ে অবমাননাকর মন্তব্য বাড়ছে, যা তাদের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করছে। পাশাপাশি একটি গোষ্ঠী নারীদের বাদ দিয়ে সমাজ ও রাষ্ট্রের নেতৃত্ব নিজেদের হাতে রাখতে চায় বলেও অভিযোগ করেন তারা। কন্যারা জাগ্রত না হওয়া পর্যন্ত দেশ মাতৃকার মুক্তি অসম্ভব। সকল কন্যারা জাগ্রত নয় কেন? সকল কন্যারা সম অধিকার বলতে কেন সমানভাবে বোঝেন না? তাদের কাছে ডেফিনিশন কেন ডিফারেন্ট? আমরা যখন নারী অধিকারের কথা বলছি, সেটা কিন্তু একই সাথে সেটা নিয়ে কথা বলা উচিত। কিন্তু আমরা যে স্বাধীনভাবে কথা বলবো, স্বাধীনভাবে সংগঠিত হব, সেটার জন্য একটা
একটা সাংস্কৃতিক প্রক্রিয়া প্রয়োজন হয়, একটা প্রেক্ষাপটের প্রয়োজন হয়, অপরচুনিটি থাকতে হবে। আমার পড়াশোনা শেষ করতে হবে, আমাকে কাজে যাওয়ার সুযোগ দিতে হবে। আমার রাস্তাটা তো আমি যেখানে কাজ করতে যাই, আপনি পাবলিক ট্রান্সপোর্টে আমাকে হ্যারাস করবেন আর আমি কিন্তু কাজে যাব। সো এই কন্ট্রাডিকশনগুলোর জন্য প্রথম জিনিস হলো নো ইম্পিউনিটি, প্রশ্রয় দেওয়াই যাবে না। সততা, সম্মান ও নিরাপদ অংশগ্রহণ নিশ্চিত না হলে অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্র গড়ে তোলা সম্ভব নয় বলে মন্তব্য করেন ব্যারিস্টার জাইমা রহমান। আমরা দেখি পুরুষদের জন্য অনেক রকম সুযোগ সুবিধা থাকে, কিন্তু নারীদেরকে ওইভাবে দেওয়া হয় না। দেয়ার আর সাম কালচারাল অ্যাটিটিউডস আছে, ঠিক আছে, হয়তোবা মানে এত দূর যাওয়া যাবে না, মানে ইয়াং মেয়ে হয়তোবা কি না কি হয় সব ছেলেদের সাথে, ওইগুলাও আমাদের পার করতে লাগবে। কিন্তু নারীদেরকে ওই কানেকশনটা করতে হবে যে আচ্ছা ঠিক আছে, মেন্টরশিপ আর ট্রেনিং পলিটিক্সের মধ্যে পলিটিক্যাল পার্টিদের এই দায়িত্বটা নিতে হবে। সম্মান ও সম অধিকার নিশ্চিতে একসঙ্গে কাজ করার তাগিদ দেন নারীরা। সাদি মাহমুদ, চ্যানেল আই, ঢাকা। জাতীয় নির্বাচনে এবার যে কোনো সময়ের চেয়ে নিরাপত্তায় সবচেয়ে বেশি প্রযুক্তির ব্যবহার হচ্ছে জানিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেছেন, এর আগে এমন নির্বাচন দেখেনি দেশবাসী। গত 18 মাসে পুলিশ আগের চেয়ে সহনীয় হয়েছে বলে মন্তব্য করেন প্রেস সচিব। মোস্তফা মল্লিক জানাচ্ছেন। প্রধান উপদেষ্টার তেজগাঁও কার্যালয়ে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ NSDA এর গভর্নিং বডির সভায় আন্তর্জাতিক শ্রমবাজারে বাংলাদেশের সুনাম অক্ষুণ্ণ রাখতে বিভিন্ন দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ সনদের জালিয়াতি ও ভুয়া সনদের ব্যবহার রোধে ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। নগরীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে PPP কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা জানান, বন্দর ব্যবস্থাপনার আন্তর্জাতিক প্রতিষ্ঠান DP ওয়ার্ল্ডের সঙ্গে আপাতত কোনো চুক্তি হচ্ছে না। ওনারা আমাদের কাছে বেসিক্যালি কিছু সময় চেয়েছেন এটাকে রিভিউ করার জন্য। প্রবাবিলিটি আছে যে এটা এই সরকারের আমল পার হয়ে, ইলেকশন পার হয়ে সামনে গিয়ে হয়তো এই নেগোসিয়েশনটাকে কন্টিনিউ করবে। এরপর নির্বাচনের সর্বশেষ অবস্থা নিয়ে কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। নির্বাচনের পরিবেশ আমি বলতে পারি ফ্যান্টাস্টিক সোফার। গত মাসে যে অতগুলো ঝুঁকিপূর্ণ কেন্দ্র বিবেচনা করে হয়েছিল, এই এখন আমরা যা সিলেকশনের 3 দিন বাকি আছে, এই সময় বলতে পারি যে অনেক কমে এসছে। প্রায় 43,000 তো ভোটিং সেন্টার, প্রত্যেকটা সেন্টার জন্যই গোয়েন্দা নজরদারিতে থাকবে। নির্বাচনে প্রযুক্তির ব্যবহার নিয়েও কথা বলেন তিনি। টেকনোলজিক্যাল যেগুলো হেল্প, ম্যাক্সিমাম এবার হেল্প নেওয়া হয়েছে। এবার আমি বলতে পারি যে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি সিকিউরিটি ফোর্সেস ডিপ্লয়েড হয়েছে। টেকনোলজিক্যালি এর চেয়ে মানে যত ধরনের টেক অ্যাসিস্ট্যান্স নেওয়া যায়, প্রত্যেকটা টেক অ্যাসিস্ট্যান্স নেওয়া হয়েছে। ভোটের উৎসবটা আবার ফিরে আসবে এবং বাংলাদেশের ইতিহাসে এর চেয়ে সুন্দর ভোটের উৎসব আর মানে এর আগে হয়েছে কিনা আমরা মনে করি যে এটাই হবে, মানে ইট উইল বি দ্য বেস্ট ইলেকশন ইনশাল্লাহ। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই অভ্যুত্থানের অন্যতম সংগঠক শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের তদন্ত এবং ন্যায় বিচার প্রতিষ্ঠায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের কার্যালয়ের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোর নিরাপত্তা নিশ্চিতের কারণে ভোটের হার বাড়বে বলে মনে করেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। তিনি জানিয়েছেন, অধিকাংশ ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা থাকলেও নানা কারণেই সব কেন্দ্রে রাখা সম্ভব হবে না। বর্তমান সরকার ইসিকে কোনোভাবেই প্রভাবিত করছে না দাবি করে তিনি বলেন, নির্বাচনকে বিতর্কিত করার সুযোগ দেওয়া হবে না। নাজিব বেগ জানাচ্ছেন। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মাঠে থাকছে আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় 9 লাখ সদস্য। নির্বাচনে 42,761টি ভোট কেন্দ্রের মধ্যে 59%কেই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম জানান, ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রের দিকে বেশি গুরুত্ব দেয়া হয়েছে। যেই সেন্টারটা নিয়ে আমরা খুব বেশি গুরুত্ব দিচ্ছি, মানুষের মধ্যেও সেই বিষয়টা প্রভাব বিস্তার করে বলতে মানুষও আশ্বস্ত হয় যে এটাকে আইনশৃঙ্খলা বাহিনী খুব বেশি গুরুত্ব দিয়েছে, সুতরাং এটা নিরাপদ। সেখানে দেখা যাবে যে ভোটারের টার্ন আউট বেশি হবে। কারচুপি বন্ধে ভোট কেন্দ্রে সিসি ক্যামেরার দাবি থাকলেও সব কেন্দ্রেই সিসি ক্যামেরা থাকছে না। যে সমস্ত কেন্দ্রগুলোতে আমাদের
অব্যাহতভাবে বিদ্যুৎ থাকবে। এর বাইরেও আমরা বলেছি যে সোলার প্যানেলের মাধ্যমে যাতে বিদ্যুৎ সরবরাহটা নিশ্চিত করা যায়। সব ক্ষেত্রে আমরা পারবো না, তো অধিকাংশ ক্ষেত্রেই স্থানীয় প্রশাসন, স্থানীয় সরকার মন্ত্রণালয়, তারপরে প্রতিষ্ঠানের যে ব্যবস্থাপনা কমিটি, তারা সহ উদ্যোগে এই কাজটি করছেন। স্বাধীনভাবে সুষ্ঠু নির্বাচনের পথেই হাঁটছে নির্বাচন কমিশন, জানান এই কমিশনার। নাজিব বেগ, চ্যানেল আই, ঢাকা। দেশের বিভিন্ন স্থানে পুলিশ ও প্রশাসনের পক্ষপাতমূলক আচরণ এবং জামায়াতে ইসলামের নারীদের হেনস্থা করার অভিযোগ করেছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। তার নেতৃত্বে 5 সদস্যের একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে গিয়ে এসব অভিযোগ করেন। বলেন, দেশের বিভিন্ন স্থানে সন্ত্রাসী কার্যক্রম চলছে। পুলিশ জামায়াতের বিভিন্ন অফিসে অকারণে তল্লাশি চালাচ্ছে বলে অভিযোগ করলেও আইন শৃঙ্খলা বাহিনীর দৃশ্যমান কার্যক্রম দেখা যাচ্ছে না। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে এসব অভিযোগের বিষয়ে দ্রুত ব্যবস্থা নিতে সিইসির প্রতি আহ্বান জানান তারা। বগুড়া 1 আসনের সারিয়াকান্দি উপজেলার 12টি ইউনিয়নের মধ্যে 5টি যমুনার দুর্গম চরে। এক প্রকার সংগ্রাম করেই ভোটারদের যেতে হবে ভোট কেন্দ্রে। চ্যানেল আই ডিজিটালে হারুনুর রশিদের একটি প্রতিবেদন। যেখানে নদী, রাস্তা, নৌযানি ভরসা, সেখানেই দাঁড়িয়ে আছে গণতন্ত্রের সবচেয়ে কঠিন পরীক্ষা। বগুড়ার সারিয়াকান্দি চরাঞ্চলে ভোটকেন্দ্র মানে শুধু একটি কক্ষ নয়, এটি সময়, প্রকৃতি আর মানুষের ধৈর্যের সঙ্গে লড়াই। ভাঙন, কাদামাটি, বিচ্ছিন্ন যোগাযোগ আর অনিশ্চিত আবহাওয়ার মাঝেও এখানে ভোট মানে এক ধরনের সাহসী অভিযাত্রা। আমাদের ভোট দিতে ওবার যাতে অনেক কষ্ট হয়, নৌকাতে চলাচল অনেক সমস্যা হয়। যদি আর যারা নির্বাচন করতেছে, নির্বাচন যাই এই আমাদের এটা সহযোগিতা করবি, হ্যাঁ, রাস্তাঘাট যাওয়ার মতন অনেক সুযোগ সুবিধা করে দিবে, মনে হয় সেটা আমাদের পক্ষে অনেক সুবিধা। কাছার ও দুই পার নদী ঘাট যেটা নামছেন নৌকার থেকে এতখানি আমরা হাঁটা যাওয়া ভোট কেন্দ্রে যাতে সমস্যা, পারাবারের সমস্যা, যোগাযোগের সমস্যা। এই অঞ্চলের ভোটারদের প্রধান সমস্যা যোগাযোগ ব্যবস্থা। দ্রুত চলাচলে ঘোড়ার গাড়ি ও মোটরসাইকেলের নেই বিকল্প। এই এলাকায় অধিকাংশ ভোটারকে কেন্দ্রেও যেতে হয় পায়ে হেঁটে। ভোটারদের অভিযোগ, অনেকেই নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিলেও পরবর্তীতে বাস্তবায়নে থাকে না কারো পদক। যমুনা নদীর প্রত্যন্ত চরে 20,048 জন নারী ভোটার সহ মোট ভোটার 40,863 জন। ভোট কেন্দ্রে যাওয়া আসার পথের নিরাপত্তা নিয়ে চিন্তিত চরাঞ্চলের অনেকেই। ভোটাররা জানান, নিরাপত্তা নিশ্চিত না হলে কেন্দ্রে ভোটারদের উপস্থিতি কমে যেতে পারে। ভোটাধিকার সবার জন্য এক হলেও বাস্তব চিত্র সবার জন্য এক নয়। যমুনা তীরবর্তী এই চরাঞ্চলের মানুষদের জন্য ভোট দেওয়া মানেই ঝুঁকিপূর্ণ এবং অনিশ্চয়তার গল্প। এখানকার মানুষ এমন একজন প্রতিনিধি নির্বাচন করতে চান, যিনি যোগাযোগ ব্যবস্থা সহ সকল বিষয়ে নজর রাখবেন। হারুনুর রশিদ, চ্যানেল আই, সারিয়াকান্দি, বগুড়া। এবারে অন্যান্য সংবাদ। নারী নির্যাতন ও নিপীড়ন রোধ, নির্বাচনে নারী বিদ্বেষী প্রচারণা বন্ধ, নির্যাতিত নারীর জন্য সুষ্ঠু বিচার ব্যবস্থা নিশ্চিত করার মতো দাবি নিয়ে মধ্যরাতে শুরু হচ্ছে শেকল ভাঙার পদযাত্রা। এই মুহূর্তে শাহবাগে আছেন পান্থ রহমান, যাচ্ছি তার কাছে। পান্থ, শেকল ভাঙার পদযাত্রার বিষয়ে আমাদের জানান। নবনীতা, বেশ পুরোটাই আপনি চেষ্টা করেছেন বলে দিতে। আমি সেই সূত্র ধরে বলছি, আজকে এই অনুষ্ঠানটির নাম, অর্থাৎ এই পদযাত্রাটির নাম হচ্ছে শেকল ভাঙার পদযাত্রা। এই পদযাত্রাটি যারা আয়োজন করছেন তারা নারী, বেশি প্রায় সকলেই নারী, এবং এই নারীরা আজকে এই শাহবাগ থেকে শুরু করে এই পদযাত্রাটি মানিক মিয়া অ্যাভিনিউতে গিয়ে শেষ করবেন বলে আমাদেরকে জানিয়েছেন, এবং যতটুকু আমরা জানতে পারছি যে তারা সেখানে গিয়ে হয়তো
তাদের প্রতিবাদী যে কণ্ঠস্বরগুলো, সেই কণ্ঠস্বর গুলো সেখানে কথা বলবেন নারীদের অধিকার নিয়ে। সেই অধিকারগুলো কি কি, তারা 10 দফা এক দাবির একটি কাগজ আমাদেরকে সঙ্গে শেয়ার করেছেন, যেখানে লেখা আছে যে নারীকে নিয়ে যে অফলাইন এবং অনলাইনে যে বাজে প্রচারণা হচ্ছে, এমনকি নির্বাচনের সময়ও নারীকে নিয়ে যে প্রচারণা হচ্ছে, বিদ্বেষমূলক প্রচারণা হচ্ছে, সেই প্রচারণাটি তারা দেখতে চান না এবং সবার কাছ থেকে, প্রত্যেকটি রাজনৈতিক দলের কাছ থেকে যারা নির্বাচনে অংশগ্রহণ করছেন তাদের সবার কাছ থেকে তারা চান সম্মানজনক এক ধরনের ইশতেহার, যেখানে নারীর নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে। অর্থাৎ নির্বাচনকে সামনে রেখে এরই মধ্যে যে বিদ্বেষপূর্ণ কথাবার্তা, যে প্রচারণা শুরু হয়েছে, সেটি বন্ধের সাথে সাথে নির্বাচন পরবর্তী সময়েও, অর্থাৎ আসছে দিনগুলোতে যেন নারীরা তাদের মর্যাদার সঙ্গে এই দেশে বসবাস করতে পারে। বিশেষ করে যারা নির্যাতিত নারী, তারা যেন দ্রুত এবং তাদের সুষ্ঠু বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে তাদের যে অধিকার সেটি নিশ্চিত করতে পারে। এবং তার সাথে প্রতিদিন যে ঘটনাগুলো নারীর সঙ্গে ঘটে, যে আচরণগুলো নারীর সাথে হয়, সেই আচরণগুলো যেন নারী বিদ্বেষী না হয়, সেই পড়াশোনাটাও যেন তাদের, অর্থাৎ বাংলাদেশের যে প্রচলিত পড়াশোনা, সেই পড়াশোনা, সেই বই, সেই পাঠ্য বইয়ের মধ্যে থাকে, সেই দাবিগুলো তারা তুলেছেন। এবং এই নিয়ে আরও বিস্তারিত তারা কথা বলবেন। কিছুক্ষণ পরে 11:59 তাদের এই পদযাত্রা শুরু হবে শাহবাগ থেকে, এবং যেটি শেষ হবে মানিক মিয়াতে গিয়ে, এবং মানিক মিয়াতে গিয়েই কিন্তু তারা কথা বলবেন, জানাবেন তাদের 10 দফা অধিকারের বাকিগুলো, যেগুলো জানার পরে নিশ্চিত করে আপনার মাধ্যমে আমরা পরবর্তী সংবাদে আমরা জানিয়ে দিতে পারবো তাদের আসলে কি চাওয়া। এই আপাতত ধন্যবাদ আপনাকে। 2007 সালে সেনা সমর্থিত সরকারের সময় তারেক রহমানকে উঠিয়ে নিয়ে ডিজিএফআই এর সেলে নির্যাতন করা হয়েছিল বলে জানিয়েছেন সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া। ট্রাইব্যুনালে তিনি বলেন, অপারেশন ক্লিন হার্ট থেকে দায় মুক্তি দিয়ে সেনা সদস্যদের হত্যার লাইসেন্স দেওয়া হয়েছে। পেশাদার অফিসার হিসেবে সেনারা র্যাবে গিয়ে পেশাদার খুনি হিসেবে ফেরত আসার ঘটনা ব্যথিত করেছে বলেও ট্রাইব্যুনালকে জানান ইকবাল করিম ভূঁইয়া। মাজহারুল হক মান্না জানাচ্ছেন। আওয়ামী লীগের আমলে 104 জনকে গুম করে হত্যার অভিযোগে সাবেক সেনা কর্মকর্তা ও এনটিএমসির সাবেক মহাপরিচালক জিয়াউল হাসানের বিরুদ্ধে ট্রাইব্যুনালে সাক্ষ্য দেওয়া শুরু করেছেন সাবেক সেনা প্রধান ইকবাল করিম ভূঁইয়া। সেনাবাহিনীতে কিভাবে গুম খুনের সংস্কৃতি গড়ে ওঠে তার বিশদ বিবরণ দেন তিনি। বলেন, র্যাব গঠন একটি মারাত্মক ও ভয়াবহ সিদ্ধান্ত, তবে তার আগে হওয়া অপারেশন ক্লিন হার্টের বিষয় নিয়ে কথা বলেন সাবেক সেনাপ্রধান। একটা ডিপ স্টেট তৈরি করা হয় এবং সেনাবাহিনীর কমান্ডের বাইরে আরেকটি কমান্ড স্ট্রাকচার তৈরি করা হয়। সেই কমান্ড স্ট্রাকচারকে দিয়ে সেনাবাহিনীর কোনো অংশকে দিয়ে তাদেরকে নানান ধরনের অপরাধমূলক কার্যক্রম করা হয়েছে বলে তিনি সাক্ষী দিয়ে বলেছেন যে আমরা পেশাদার সৈনিকদেরকে র্যাবে পাঠাতাম এবং তারা পেশাদার খুনি হয়ে র্যাবে আবার ব্যাক করতেন। এবং তিনি এই সব অফিসারদেরকে, সামরিক বাহিনীর অফিসারদেরকে র্যাবে পাঠানোর ব্যাপারে ঘোরতর আপত্তি জানিয়েছিলেন। সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া বলেন, 2007 থেকে 2009 সাল পর্যন্ত মুখ্য নিয়ন্ত্রক হয়ে ওঠে ডিজিএফআই। তাদের সেলে মন্ত্রী, রাজনৈতিক নেতা, এমনকি তারেক রহমানকে উঠিয়ে নিয়ে নির্যাতন করা হয়েছিল। ডিজিএফআই যে রাজনৈতিক নেতাদেরকে তুলে নিয়ে নির্যাতন করত, তার একটা উদাহরণ তিনি দেখিয়েছেন এবং তিনি তার সাক্ষ্যের মধ্য দিয়ে কিন্তু এটা বলার চেষ্টা করেছেন যে কিভাবে ডিজিএফআইকে দিয়ে তারিক সিদ্দিকীরা একটা ডিফ্যাক্টো কমান্ড স্ট্রাকচার তৈরি করেছিলেন এবং তারা অপরাধমূলক কাজ করতেন, রাজনীতি নিয়ন্ত্রণ করতেন। আক্ষেপের সুরে সাবেক সেনাপ্রধান বলেন, অনেক চেষ্টা করেও কিলিং মিশন থেকে সেনা কর্মকর্তাদের নিবৃত্ত করতে পারেননি তিনি। আংশিক জবানবন্দি দেওয়ার পর সোমবার পর্যন্ত মুলতবি করেন ট্রাইব্যুনাল 1। মাজহারুল হক মান্না, চ্যানেল আই, ঢাকা। স্বদেশ ছেড়ে প্রায় 6 দশক ধরে বাংলাদেশের মানুষের সেবায় জীবন উৎসর্গ করা ভ্যালেরি টেইলরের জন্মদিনে মর্যাদাপূর্ণ সেবা মাতা ভ্যালেরি অ্যান্ড টেইলর অ্যাওয়ার্ড প্রবর্তন করেছে সিআরপি এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন। চলতি বছর পদক প্রদান করা হয় মধুপুরে কর্মরত মার্কিন চিকিৎসক দম্পতি ডাক্তার জেসন ও ডাক্তার মেরিন্ডিকে। এ সময় নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিতে সেবা ও ত্যাগের আদর্শ ধারণ করে এগিয়ে যাওয়ার আহ্বান জানান প্রকৃতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। মোশাহিদ রনি জানাচ্ছেন। ধরিত্রী জুড়ে অগন্তি প্রাণ আর উপাদান, ভূমাত্রিক সব বিষয়কে যদি প্রেম আর অপ্রেমের সুতোয় বাঁধি, তবে এই গল্পটা নিখাদ প্রেমের। একে একে পেরিয়েছেন 82টি বসন্ত,
এর মধ্যে বাংলাদেশের প্রাণ প্রকৃতি আর মানুষের প্রতি প্রেম ও দায়বদ্ধতায় কাটিয়ে দিয়েছেন ৫৭ বছর। পক্ষাঘাতগ্রস্ত কিংবা নানা আঘাতপ্রাপ্ত মানুষের অকৃত্রিম এই বন্ধু দেশজুড়ে সেবা মাতা নামে আখ্যায়িত। সারল্য ও সেবা ব্রত করে আজন্ম কাটিয়ে দেয়া এই মহিয়সীর প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা জ্ঞাপনে ৮২তম জন্মদিনে সাভারের সিআরপিতে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের বর্ণিল আয়োজন। ভ্যালেরি টেইলরের কর্ম ও দর্শনকে অনুসরণীয় আখ্যায়িত করে টেকসই পরিবেশ প্রতিবেশ ও স্বদেশ বিনির্মাণের প্রত্যয় ব্যক্ত করেন প্রকৃতিবন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। সারা বাংলাদেশের জন্য আমাদের এই মহিষী নারী ভ্যালেরি অ্যান্ড টেইলর একটা দৃষ্টান্ত। যেই কাজগুলো উনি করে গেছেন এতদিন, তার জন্য কিন্তু আমরা সব সময় কিন্তু কৃতজ্ঞ থাকা উচিত ওনার কাছে। আমরা সবাই কিন্তু প্রকৃতির সন্তান, এবং এই প্রকৃতিকে যদি ভালো না রাখি আমরা কেউ ভালো থাকবো না। প্রকৃতির যত্ন নিতে হবে। ভ্যালেরি যেই কাজটি করে যাচ্ছে, এই যে মানসিক প্রশান্তির যে ব্যবস্থা এই পুরো এলাকা জুড়ে, সেটা কিন্তু একেবারেই আমাদের এই শারীরিক যে সমস্যা সেটার সাথে জড়িত। সুতরাং প্রকৃতি পরিবেশ যে অবস্থায় আমরা থাকি না কেন, আমাদের শারীরিক অবস্থা যাই থাকুক না কেন, এটাকে যদি আমরা প্রশমিত করতে চাই তাহলে কিন্তু আমাদের এই প্রকৃতি পরিবেশকে ভালো রাখতে হবে। আমাদের দায়িত্ব ভ্যালেরিকে তার কাজের জন্য তাকে স্মরণ করা এবং এই কাজটিকে এগিয়ে নিয়ে যাওয়া। জন্মদিনে বিপুল ভালোবাসায় সিক্ত হওয়া সেবামাতা কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তোমাদের নাচ, তোমাদের গান এত সুন্দর, এত ভালো লাগে। আমি মিস্টার মুকিত মজুমদার বাবু কে জাস্ট এক কথা বলতে চাই, আপনাদের পারফরমেন্স এক নম্বর। এদিকে সেবামাতার জীবনব্যাপী নিরলস ত্যাগ ও সেবার আদর্শ ছড়িয়ে দিতে মর্যাদাপূর্ণ পদক প্রবর্তন করেছে সিআরপি এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন। এরই ধারাবাহিকতায় পদক প্রদানে সম্মানিত করা হয়েছে টাঙ্গাইলের মধুপুরের প্রত্যন্ত জনপদের মানুষকে 4 দশক ধরে স্বাস্থ্যসেবা দেয়া ডাক্তার বেকার অর্গানাইজেশন ফর ওয়েলবিং তথা কাইলাকুড়ি হেলথ কেয়ার প্রজেক্টে কর্মরত মার্কিন চিকিৎসক দম্পতি ডাক্তার জেসন মর্গেনসেন ও ডাক্তার মেরিন্ডি জোসকে প্রথমবারের মতো এই বছর অর্থাৎ 2026 সালে প্রদান করা হচ্ছে সেবা মাতা ভ্যালেরি এ টেইলর পদক, এবং এই বছর এই পদকটি পাচ্ছেন এক দম্পতি। বিশ্লেষকরা বলেন, জাগতিক সকল স্বার্থকে পাশ কাটিয়ে নিরাপদ ও মানবিক ধরিত্রী বিনির্মাণের মিছিলে সার্বিক অংশগ্রহণেই ফুটবে আলোর ফুল। মোশাহিদ রনি, চ্যানেল আই, সাভার, ঢাকা। এরই সাথে সংবাদে নিয়ে নিচ্ছে খানিকক্ষণের বিরতি। আর বিরতির পর অন্যান্য সংবাদের সাথে জানিয়ে ফিরব। ওয়াশিংটন পোস্টের প্রকাশক প্রধান নির্বাহী কর্মকর্তা উইল লুইসের পদত্যাগ, আর্থিক সমস্যা ও সাংবাদিক ছাঁটাইয়ের সমালোচনা।
বিরতির পর আমন্ত্রণ আরও একবার। এবারে নিটোল টাটা আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্টের প্রকাশক ও প্রধান নির্বাহী কর্মকর্তা উইল লুইস পদত্যাগ করেছেন। সংবাদপত্রের আর্থিক সমস্যা এবং সম্প্রতি 300 সাংবাদিককে ছাঁটাইয়ের কারণে কর্মীদের তীব্র সমালোচনার মধ্যে শনিবার পদত্যাগের ঘোষণা দেন লুইস। কর্মীদের উদ্দেশ্যে একটি সংক্ষিপ্ত নোটে লুইস মালিক জেফ বেজোসকে ধন্যবাদ জানিয়ে লিখেন, ওয়াশিংটন পোস্টের ভবিষ্যতের জন্য এই কঠিন সিদ্ধান্ত প্রয়োজন ছিল। ঢাকা ব্যাংক পিএলসি বাণিজ্য সংবাদ। পূবালী ব্যাংক পাথরঘাটা শাখার উদ্যোগে চট্টগ্রামের নিউ মার্কেটে ক্যাশলেস বিপণী বিতান ব্যাংকিং ক্যাম্পেইনের উদ্বোধন ও আলোচনা সভা হয়েছে। 3 দিনের ক্যাম্পেইনের উদ্বোধনীতে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের চট্টগ্রাম প্রিন্সিপাল অফিসের প্রধান ও মহাব্যবস্থাপক মোহাম্মদ আব্দুর রহিম। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ আলমগীর হোসেন, নিউ মার্কেট মার্চেন্টস ওয়েলফেয়ার কমিটির সভাপতি সৈয়দ খুরশিদ আলম, সাধারণ সম্পাদক শারুদ নিজাম এবং ব্যাংকের চট্টগ্রাম কেন্দ্রীয় অঞ্চলের অঞ্চল প্রধান ও উপমহাব্যবস্থাপক মোহাম্মদ শাহেদ আলী। সভাপতিত্ব করেন ব্যাংকের পাথরঘাটা শাখার শাখা ব্যবস্থাপক কাজী মোহাম্মদ রিয়াজ ওয়াহিদ। প্রথমবারের মতো 2 দিনের হোম লোন মেলার আয়োজন করে এনআরবি ব্যাংক। ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত মেলায় অংশ নেয় বিল্ডিং টেকনোলজি অ্যান্ড আইডিয়াস, স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার্স, অ্যাসুরেন্স, জেসিএক্স, আক্তার প্রপার্টিজ, কিউব হোল্ডিং, ক্রেডেন্স হাউজিং এবং উইকন প্রপার্টিজ। মেলায় এনআরবি ব্যাংকের পক্ষ থেকে গ্রাহকদের সর্বোচ্চ 4 কোটি টাকা পর্যন্ত অন স্পট হোম লোন দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনআরবি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক রিয়াজ খান। উপস্থিত ছিলেন বিটিআইয়ের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ফয়জুর রহমান খান, উইকন প্রপার্টিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা আশরাফুল ইসলাম সহ অন্যরা। সংবাদের সময় হলো আবারও বিরতির পর যখন ফিরছি তখন থাকছে চট্টগ্রাম বন্দর নিয়ে চুক্তি করতে ডিপি ওয়ার্ল্ড সময় চায় বলে জানিয়েছে নৌ উপদেষ্টা। যে কোনো মূল্যে বন্দর সচল রাখা হবে মন্তব্য। আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। চট্টগ্রাম বন্দর নিয়ে চুক্তি করতে ডিপি ওয়ার্ল্ড আরও সময় চায় বলে জানিয়েছেন নৌ পরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন। সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেন, এই বিষয়ে প্রধান উপদেষ্টাকে তারা একটি চিঠি দিয়েছেন। নির্বাচনের পরেও এ বিষয়ে আলোচনা চলতে পারে। উপদেষ্টা বলেন, নির্বাচনকে বাধাগ্রস্ত করতে বন্দরে আন্দোলন চলছে। এই অবস্থায় বন্দর কর্তৃপক্ষ কঠোর অবস্থানে যাবে জানিয়ে উপদেষ্টা বলেন, কয়েকজন আন্দোলনকারীকে আটক করা হয়েছে। যে কোনো মূল্যে বন্দর সচল রাখা হবে বলেও জানান তিনি। কক্সবাজারের বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতিমূলক সমাবেশ হয়েছে। এ সময় ভিডিও কনফারেন্সের মাধ্যমে দায়িত্ব পালনের দিক নির্দেশনামূলক বক্তব্য দেন আনসার ভিডিপি ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রধান মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। উপস্থিত ছিলেন জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ শফিউল আজম, সহকারী জেলা কমান্ড্যান্ট রেজাউল করিম শিপন সহ জেলা পর্যায়ের আনসার ভিডিপি ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কর্মকর্তারা। সংবাদে আবারও নিয়ে নিচ্ছি বিরতির পর আবারও আমন্ত্রণ। এবারে খেলার খবর। এরই সাথে সংবাদের শেষ ভাগে আমরা সবশেষে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। 12ই ফেব্রুয়ারি জনগণকে সঠিক সিদ্ধান্ত নিতে তারেক রহমানের আহ্বান। ক্ষমতায় গেলে ঢাকাকে নিরাপদ শহর হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি। ক্ষমতায় গেলে মিথ্যা আশ্বাস না দিয়ে জনগণের পাহারাদার হবেন বলে জামায়াত আমিরের অঙ্গীকার। দেশ গড়তে 5 বছর যথেষ্ট বলে আশ্বাস। নারীর ক্ষমতায়ন ছাড়া দেশের উন্নয়ন অসম্পূর্ণ বলেছেন জুবায়েদা রহমান। রাজনীতিতে নারীর গুণগত অংশগ্রহণ বাড়াতে জাইমা রহমানের তাগিদ। এবং ভ্যালোরি টেইলরের জন্মদিনে সিআরপি, প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের সেবা মাতা ভ্যালোরি অ্যান্ড টেইলর অ্যাওয়ার্ড প্রবর্তন। প্রথমবার ভূষিত ডাক্তার জেসন ও ডাক্তার ম্যারি ডে। প্রিয় দর্শক, চ্যানেলে সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। সংবাদে এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।